মনীষ শেঠি সোশ্যাল মিডিয়ার প্রতি মনোযোগ বিক্ষিপ্ত হলে তাকে চড় মারার জন্য কাউকে নিয়োগ করেছিলেন, যা আশ্চর্যজনকভাবে তার উৎপাদনশীলতা ৯৮% এরও বেশি বৃদ্ধি করেছিল। মনোযোগের সাথে তার সংগ্রামকে স্বীকৃতি দিয়ে আমেরিকান ব্লগার শেঠি কাজে লেগে থাকার জন্য এই অনন্য পদ্ধতিটি ব্যবহার করেছিলেন, এমনকি ইলন মাস্কের প্রশংসাও অর্জন করেছিলেন। তবে ধারণাটি বেশিরভাগ মানুষের জন্য ব্যবহারিক নয়, যার ফলে উৎপাদনশীলতা কৌশলগুলির বিস্তৃত অনুসন্ধান শুরু হয়। ডেভিড কিডওয়াইয়ের বই মাইন্ড ম্যানেজমেন্ট, নট টাইম ম্যানেজমেন্ট, সৃজনশীলতা এবং উৎপাদনশীলতা সম্পর্কে তার 10 বছরের গবেষণার সারসংক্ষেপ তুলে ধরে। প্রাথমিকভাবে অভিভূত, কিডওয়াই তার বইয়ের জন্য 6 মাসের সময়সীমার সময় সৃজনশীল বাধার সম্মুখীন হন, যা তাকে তার অন্যান্য প্রতিশ্রুতিগুলি থামিয়ে উৎপাদনশীলতার সারমর্ম বোঝার জন্য প্ররোচিত করে। তার গবেষণায় দেখা গেছে যে কেবল বর্ধিত কর্মঘণ্টা বা নিরলস দক্ষতার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির চেষ্টা প্রায়শই বিপরীত হয়, বিশেষ করে ফ্রেডেরিক টেলরের ঐতিহাসিক গবেষণা থেকে স্পষ্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক টেলর কারখানার শ্রমিকদের গতি প্রশিক্ষণের মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির পর্যবেক্ষণ করেছিলেন। এই পদ্ধতিটি প্রাথমিকভাবে উৎপাদনশীলতা 4 গুণ বৃদ্ধি করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে অনেক শ্রমিক কর্মক্ষমতা স্থবির বা পিছিয়ে পড়েছিল, যা হ্রাসকারী রিটার্নের আইনকে চিত্রিত করে। হার্ভার্ডের গবেষণায় প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত কর্মীদের কাজের চাপ সৃজনশীলতাকে দমন করতে পারে এবং ফলন হ্রাস করতে পারে, যা ইঙ্গিত করে যে এর সীমা না বুঝে দক্ষতা অর্জন করা অকার্যকর। কিডওয়াইয়ের মতে সমাধান হল সৃজনশীলতার 4টি স্তর গ্রহণ করা এবং স্বচ্ছতার 7টি মানসিক অবস্থাকে স্বীকৃতি দেওয়া। কঠোর সময় ব্যবস্থাপনার উপর মন ব্যবস্থাপনার উপর জোর দিয়ে তিনি ব্যক্তিদের তাদের স্বাভাবিক সৃজনশীলতার ছন্দে তাল মেলাতে উৎসাহিত করেন। সৃজনশীলতা কখন বিকশিত হয় তা বোঝার মাধ্যমে উন্নত কর্মক্ষমতা এবং ফলাফলের দিকে পরিচালিত করা যায়। সৃজনশীলতা প্রস্তুতির প্রথম পর্যায়ে প্রাসঙ্গিক বিষয়বস্তু সম্পর্কে ব্যাপক গবেষণা এবং শেখা জড়িত। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলেন স্টিফেন কোভে, যিনি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল রচনা করার আগে 10 বছর ধরে প্রেরণামূলক সাহিত্য থেকে জ্ঞান গ্রহণ করেছিলেন, অবশেষে এমন একটি কাজ তৈরি করেছিলেন যা লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। দ্বিতীয় পর্যায়ে ইনকিউবেশন বিরতি নেওয়ার গুরুত্বের উপর জোর দেয়। যুবাল নোয়া হারারির মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা তাদের পুনরুজ্জীবিত করার দায়িত্ব থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েন, জোর দিয়ে বলেন যে বিশ্রাম সৃজনশীলতাকে উৎসাহিত করতে পারে। এরপর আলোকসজ্জা, যেখানে ধারণাগুলি প্রায়শই জাগতিক কাজের সময় বা কেবল বিভ্রান্তির সময় উদ্ভূত হয়, একটি জৈব ঘটনা যা অনেক বিজ্ঞানী তাদের মন যখন সম্পর্কহীন কার্যকলাপে জড়িত তখন অনুভব করেন। সৃজনশীলতার এই বিস্ফোরণ প্রায়শই উল্লেখযোগ্য সাফল্যের দিকে পরিচালিত করে, যার উদাহরণ আকস্মিক অন্তর্দৃষ্টির মুহূর্তগুলি দ্বারা দেওয়া হয় যা দীর্ঘস্থায়ী অনুমানকে রূপান্তরিত করতে পারে। চূড়ান্ত পর্যায়ে যাচাইকরণ, ধারণাগুলি পর্যালোচনা এবং পরিমার্জন করে, অনেকটা হিসাবরক্ষণে আর্থিক প্রতিবেদনগুলিকে ক্রসচেক করার মতোই, যাতে নির্ভুলতা নিশ্চিত করা যায়। সৃজনশীল ধারণাগুলিকে কার্যকরী ফলাফলে রূপান্তরিত করার জন্য এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায়ের পাশাপাশি সৃজনশীলতার 7টি মানসিক অবস্থা বোঝা ব্যক্তিদের তাদের উৎপাদনশীলতাকে আরও কার্যকরভাবে নেভিগেট করতে সাহায্য করে, যা প্রকাশ করে যে আমরা সর্বদা এই অবস্থার মধ্যে একটিতে আছি। আমরা যে কোনো মুহূর্তে কোন অবস্থায় বাস করি তা স্বীকৃতি দিলে সর্বোত্তম কর্মক্ষমতা সক্ষম হয় এবং ন্যূনতম সময়ে আউটপুট সর্বাধিক হয়। পরিশেষে কিডওয়াইয়ের গবেষণা এবং শেঠির অপ্রচলিত কৌশল উভয়ই দেখায় যে উৎপাদনশীলতা কেবল আরও বেশি সময় ধরে বা আরও বেশি সময় ধরে কাজ করার বিষয় নয়, বরং কিভাবে আমাদের মনকে কার্যকরভাবে নিযুক্ত করতে হয় তা বোঝার বিষয়ে। থাপ্পড় মারার মতো বাহ্যিক প্রেরণার উপর নির্ভর করার পরিবর্তে ব্যক্তিরা এমন কৌশল বাস্তবায়ন করতে পারে যা তাদের সৃজনশীল প্রক্রিয়া অনুসারে একটি সর্বোত্তম কাজের পরিবেশ তৈরি করে। সংক্ষেপে, প্রকৃত উৎপাদনশীলতার পথ হল কখন প্রস্তুতি নিতে হবে, কখন বিরতি নিতে হবে, কখন অনুপ্রেরণা আঘাত করতে পারে এবং কিভাবে সেই অন্তর্দৃষ্টিগুলিকে বৈধতা দিতে হবে তা জানা। কঠোর সময় ব্যবস্থাপনা থেকে সৃজনশীল চক্রের আরও তরল বোঝার দিকে মনোনিবেশ করে আমরা কম প্রচেষ্টায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। এইভাবে আমাদের মনকে পরিচালনা করা
এবং সৃজনশীল প্রক্রিয়ার অন্তর্নিহিত ছন্দগুলিকে স্বীকৃতি দেওয়া টেকসই এবং পরিপূর্ণ উপায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির ভিত্তি হয়ে ওঠে। উৎপাদনশীলতার মানসিক পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায় থাকে যা ব্যক্তিদের তাদের চিন্তাভাবনা এবং কাজগুলিকে কার্যকরভাবে সংগঠিত এবং সম্পাদন করতে সাহায্য করে। প্রথম পর্যায় হল অগ্রাধিকার পর্যায়, যেখানে কোন চিন্তাভাবনা এবং কাজগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা শনাক্ত করতে হয়। মন প্রতিদিন 12,000 থেকে 60,000 চিন্তাভাবনা প্রক্রিয়াকরণ করে। মূল প্রশ্নগুলিতে মনোনিবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কি করা দরকার? আমি কিভাবে এই কাজটি সম্পন্ন করতে পারি? আমার কি করা উচিত নয়? এই প্রশ্নগুলির সমাধান কার্য পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশনা, গতি এবং স্পষ্টতা প্রদান করে। অগ্রাধিকার নির্ধারণের পরে দ্বিতীয় পর্যায় হল অন্বেষণ। এর মধ্যে কাজগুলি লিখে রাখা, প্রতিষ্ঠিত অগ্রাধিকারের উপর ভিত্তি করে কোনগুলি অনুসরণ করা উচিত এবং কোনগুলি করা উচিত নয় তার মধ্যে পার্থক্য করা জড়িত। তৃতীয় পর্যায় হল গবেষণা, যেখানে অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে সজ্জিত হয়ে কেউ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এই পর্যায়ে কম জ্ঞানীয় প্রচেষ্টার প্রয়োজন হয়, কারণ গুগলের মতো সরঞ্জামগুলি নতুন জ্ঞান এবং অন্তর্দৃষ্টি অর্জনে সহায়তা করতে পারে। গবেষণা পরিচালনা করার পরে চতুর্থ পর্যায় হল জেনারেট। এখানে সংগৃহীত তথ্য সংশ্লেষিত করা এবং অর্থপূর্ণ কিছু তৈরি করা অপরিহার্য, তা সে স্ক্রিপ্ট, ভিডিও বা লিখিত কাজ হোক না কেন। এই পর্যায়টি পূর্বের প্রস্তুতির উপর ভিত্তি করে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার বিষয়ে। পঞ্চম পর্যায়টি হল পালিশ, যেখানে তৈরি করা বিষয়বস্তু পর্যালোচনা করে এর মান উন্নত করা যায়। পিছিয়ে গেলে কাজটি সম্পর্কে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যা নিশ্চিত করে যে এটি কাঙ্ক্ষিত মান পূরণ করে। ষষ্ঠ পর্যায় প্রশাসন, যার মধ্যে রয়েছে তাৎক্ষণিক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে সবকিছুকে সুশৃঙ্খলভাবে সংগঠিত এবং গঠন করা। এর মধ্যে ডকুমেন্টেশন বজায় রাখা এবং কর্মপ্রবাহ সাজানোর মতো কাজ অন্তর্ভুক্ত থাকতে পারে। পরিশেষে রিচার্জ পর্যায়টি মনকে সতেজ করতে এবং মনোযোগ পুনরুদ্ধার করতে ছুটি বা ট্রেকিংয়ে যাওয়ার মতো বিরতি এবং মানসিক পুনরুজ্জীবনের গুরুত্বের উপর জোর দেয়। কার্যকর উৎপাদনশীলতা ব্যবস্থাপনার জন্য ব্যক্তিরা ধারাবাহিকভাবে এই পর্যায়ের একটির মধ্যে অবস্থিত তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোন পর্যায়ে আছেন তা স্বীকৃতি দেওয়া কাজ নির্বাচনকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি লেখার মেজাজে না থাকেন কিন্তু অন্বেষণ উপভোগ করেন, তাহলে মনোযোগ সেই অনুযায়ী পরিবর্তন করা উচিত। আপনার বর্তমান মানসিক অবস্থার সাথে ভুলভাবে কাজ করা, যেমন গবেষণার সাথে জড়িত থাকা অবস্থায় প্রশাসনিক কাজ করা, অদক্ষতা এবং সময় নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিগুলি শনাক্ত করাও গুরুত্বপূর্ণ যেখানে কাজ করার চেয়ে রিচার্জিং বেশি উপকারী, বিশেষ করে যখন আপনি অভিভূত বোধ করেন। বিপরীতে, ব্যস্ত সময়ে উৎপাদনশীলতা বজায় রাখার জন্য কাজের অগ্রাধিকার নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমান মানসিক অবস্থার উপর ভিত্তি করে কাজের মূল্যায়নের উপর জোর দিলে কোন বিষয়ে মনোযোগ দিতে হবে সে সম্পর্কে আরও ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যান অ্যারিলির একটি প্রাসঙ্গিক পরীক্ষায় সময় ব্যবস্থাপনার ধারণাগুলি তুলে ধরা হয়েছে। একটি পরীক্ষায় শিক্ষার্থীদের একটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার জন্য 50 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই তা শেষ করতে ব্যর্থ হয়েছিল। অন্য একটি পরীক্ষায় যখন মাত্র 20 ঘন্টা সময় দেওয়া হয় এবং যদি তা সম্পন্ন না করা হয় তবে ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে, তখন শিক্ষার্থীরা কেবল সময়মতো তাদের কাজ জমা দেয় না, বরং উন্নত মানের জন্য আরও বেশি প্রচেষ্টা করে। এই পর্যবেক্ষণকৃত আচরণ ক্ষতির প্রতি বিমুখতাকে তুলে ধরে, যেখানে মানুষ সহজাতভাবে ব্যর্থতা বা ক্ষতি এড়াতে অনুপ্রাণিত হয়। উপরন্তু, পার্কিনসন্স ল ব্যাখ্যা করে যে একটি কাজের জন্য বরাদ্দকৃত সময় সরাসরি এটি সম্পন্ন করতে কত সময় লাগে তার উপর প্রভাব ফেলে উপলব্ধ সময় পূরণ করার জন্য কাজগুলি প্রসারিত হয়। যদি একটি ভিডিও প্রকল্পের জন্য একটি মাস বরাদ্দ করা হয়, তবে সম্ভবত 1 মাস সময় লাগবে, তবে একটি সপ্তাহ নির্ধারিত হলে সেই সময়সীমার মধ্যে এটি সম্পন্ন করা যেতে পারে, যা প্রতিষ্ঠিত সময়সীমার উপর ভিত্তি করে মস্তিষ্কের অভিযোজিত কাজের গতি চিত্রিত করে। উপসংহারে, সৃজনশীলতা এবং মানসিক প্রক্রিয়াগুলির পর্যায়গুলি বোঝা এবং নেভিগেট করা উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান মানসিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ কার্যকারিতা সর্বাধিক করে তোলে
তাই আপনি যে কোনো মুহূর্তে কোনো পর্যায়ে আছেন তা শনাক্ত করা বুদ্ধিমান কার্য ব্যবস্থাপনাকে সহজতর করে। উল্লেখযোগ্য সময় ব্যবস্থাপনা সাহিত্যের অন্তর্দৃষ্টি সহ এই নীতিগুলি গ্রহণ করলে উন্নত সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায়। অব্যাহত শেখা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এই ধারণাগুলিকে আরও বিশদভাবে বর্ণনা করে এমন সারসংক্ষেপ এবং সংস্থানগুলির সাথে জড়িত হন।